আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আওয়ামী লীগ শেখ হাসিনা ধরেন আমরা অনেক পিকচার দেয়া হচ্ছে বিভিন্ন জায়গায়, উনি প্লেনে আসবেন, উনি যদি ওই বেনাপোল ইত্যাদি জায়গা দিয়ে আসেন। একটা জিনিস চিন্তা করে দেখেন, আমরা শুধু বেনাপোলের কথাটা যদি চিন্তা করি জাস্ট পিকচার হিসাবে, আমি বলছি না যে উনি ওইখানেই আসবেন বা কোথায় আসবেন, জি ইমাজিন যদি আমরা করি, দেখেন আমরা তো গোপালগঞ্জের লড়াইটা দেখেছি জেনারেল ওয়াকারের বিরুদ্ধে, কিভাবে গোপালগঞ্জের লোক সেই 2025 সালে আরো বেশি প্রতিকূল সময়ে তারা দাঁড়িয়েছে, ভালনারেবল টাইম যখন ছিল আওয়ামী লীগের জন্য। জি জি। তা এখন যদি শেখ হাসিনা ওইখানে আসেন, আর ওই জায়গা তো কয়েকটা ডিস্ট্রিক্ট পুরাটাই কিন্তু আওয়ামী লীগ, আমরা এটা বাংলাদেশের সব মানুষ জানি, ওইখানে কিন্তু 2 কোটি 3 কোটি লোক এমনি জমা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো অর্গানাইজেশনাল কিছু করার দরকার নেই। ওই জায়গাটা এতটাই আওয়ামী লীগের মানে বেসটা ওইখানে এত শক্ত আর কি। যদি 2 কোটি বাদ দেন, যদি 20 লাখ লোকও যদি ওই সীমানায় চলে যায়, র্যাব বলেন পুলিশ, এর যে 5টা বাহিনী মিলে গোপালগঞ্জে যে হত্যাকাণ্ড চালালো, এটা কি তখন তারা চালাতে পারবে? আমার তো মনে হয় না, সাহসী পাবে না। আর জেনারেল ওয়াকার যদি তখন সেনাবাহিনী প্রধান থাকবে কিনা জানি না, তার মেয়াদ তো আছে নিশ্চয়ই, আরো 1 বছর শেষ হবে আগামী বছরের জুলাইতে খুব সম্ভবত তার। তো এই জেনারেল তো সুবিধাবাদী জেনারেল, যতই সে জঙ্গিপন্থী হোক, সে কিন্তু সাইড চেঞ্জ করে। সে শেখ হাসিনার সাইড চেঞ্জ করে ইউনূসের সাইডে গেল, ইউনূসের সাইড চেঞ্জ করে বিএনপির সাইডে গেল, আবার নিজের সুবিধার জন্য সে যে শেখ হাসিনার সাইডে চলে আসবে না, এই গ্যারান্টি কিন্তু দেয়া যাচ্ছে না। আরেকটা জিনিস দেখবেন, আপনি যেটা দেখতে পারেন যে এটা ভাবনার কোনো কারণ নাই যে সেনাবাহিনীর সবাই জঙ্গিপন্থী, কারণ আওয়ামী লীগ তো 15 বছর এক নাগারে দেশ শাসন করেছে, তাদেরও তো কিছু সমর্থক সেখানে আছে, হয়তো তারা এখন কোনো ভূমিকা রাখতে পারছে না, কিন্তু অনুকূল পরিবেশে সেনাবাহিনী কি করবে আমরা কিন্তু জানি না। এবং সেনাবাহিনী অত্যন্ত প্র্যাকটিক্যাল, শুধু বাংলাদেশের সেনাবাহিনী 2 বার অত্যন্ত বা 3 বার বলতে পারেন ন্যাক্কারজনক ভূমিকা নিয়েছে। একটা হলো বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সময়, যদিও পুরো সেনাবাহিনী না, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডটাও সেনাবাহিনী করেছে, আর হইলো আপনার এই 2024-এর জঙ্গি উত্থান। এই 3টা সময় বাংলাদেশ সেনাবাহিনীর পুরোপুরি আপনার দেশ বিরোধী বলুন বা প্রতিষ্ঠান বিরোধী যদি বলি, জি এইটা ছিল। আবার দেখেন অন্যান্য সময় জেনারেল নুরুদ্দিন যদি আমরা দেখি এরশাদের শেষ সময়ে, তারপরে আমরা যদি জেনারেল নাসিমের ঘটনাটা অত বেশি বড় না, আবার যদি আমরা 2006 সালে 7 সালে জেনারেল মঈনুদ্দিনের বিষয়টা দেখি, তারা কিন্তু দেশপ্রেমিক এবং দেশের জন্য সঠিক ডিসিশনটাই নিয়েছেন। সুতরাং আমরা সেনাবাহিনীকে এখনই রুল আউট করে দিতে পারছি না যে যেইভাবে 2024-এ তারা দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল সেটা নাও থাকতে পারে। তো সব মিলে আমি যে পিকচারটা দিলাম এটা কিন্তু বাস্তব ভিত্তিক, আমি কিন্তু আওয়ামী লীগের অর্গানাইজেশনাল ক্যাপাসিটির উপর ডিপেন্ডই করলাম না এই পিকচারটা, কিন্তু আমার কাছে মনে হয় এটা অত্যন্ত বাস্তব ভিত্তিক। তার সাথে যদি আওয়ামী লীগের নিজস্ব প্রস্তুতি সামান্য যদি যোগ হয়, চিন্তা করেন এই স্রোত কিন্তু কেউ আটকে রাখতে পারবে বলে আমার কিন্তু মনে হয় না। আপনার কি মনে হয় আপনি বলেন। গ্যাপ যেটা আপনি বললেন, আমি যেটা বুঝি গ্যাপটা হয়েছে কর্মীদের সাথে আওয়ামী লীগের নেতাদের, অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যতিরেকে যেসব নেতা আছেন তাদের সাথে কিন্তু কর্মীদের গ্যাপ থাকার সুযোগ আছে, এবং সেটাই কিন্তু শেখ হাসিনা আবার গত 2 বছর কিন্তু অনবরত উনি তৃণমূলের কর্মীদের সাথে কিন্তু সরাসরি সংযোগ স্থাপন করেছেন। এখানে ওই যে আমাদের, আমি ফিজিক্সের জিনিসটা ভুলে গেছি, যে একটা জিনিস ছিল, নাম ছিল আপনার শান্ট কথাটা ছিল, মানে ইলেকট্রিসিটি আপনার বহু দূর থেকে ঘুরে না এসে সরাসরি ছোট একটা লাইন দিয়ে চলে যায়। আমি পুরো জিনিসটা জানি না। এখন তো ওই রকমও একটা ঘটনা ঘটেছে, জননেত্রী শেখ হাসিনা যেভাবে তার কর্মীদের সাথে কথা বলেছেন দিনের পর দিন, সেখানে কিন্তু একটা শক্তি কিন্তু আপনার পোটেনশিয়াল স্থিতিশক্তি হিসাবে জড়ো হয়েছে। আর একটা জিনিস আপনি যেটা বললেন, আমি ওটা গুরুত্বপূর্ণ ছিল, বাট মানে আগের অংশটা একটু ভুলে গেছি, যদি মনে করাবেন কিনা। নিশ্চয়ই, সেটি হচ্ছে এই যে একটি মুসলেকা সরকার যে একটি আইন, যে আইনটিকে হচ্ছে সংসদের মাধ্যমে পাশ করেছে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা, এবং এটির বিরুদ্ধে আমরা আসলে বাংলাদেশে থাকা যে সমস্ত মানে বলতে হচ্ছে আসলে কোট আনকোট যে ক্লিন ইমেজের যে সমস্ত রাজনীতিবিদ রয়েছেন বা আওয়ামী লীগের পক্ষে, আওয়ামী লীগের আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের বার কাউন্সিলে কিন্তু সমস্ত জায়গায় আওয়ামী লীগের প্যানেলে কিন্তু জয়ী হয়েছে, সেখানেও কিন্তু আমরা এই
আইনটা বা এই যে এক্সিকিউটিভ আদেশটা যখন ছিল বা তারপরে যখন এটি পাশ করা হলো, এটির বিরুদ্ধে কিন্তু আমরা কোনো আপিল করতে দেখিনি। এটি আসলে কোনো ধরনের প্রভাব ফেলবে কিনা আপনার কি মনে হয়? আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের উপদেষ্টা হিসাবে নিয়োগ দিত কেউ বা এই ব্যাপারে, আমার পার্সোনাল মানে আকাঙ্ক্ষা এটা যে এই ধরনের কোনো আইনগত লড়াই আমি মনে করি যে করা ঠিক না আওয়ামী লীগের। মানে করলে ভালো, না করলে কেন? দেখেন, আমাদের সামনে একটা উদাহরণ আছে যে যুদ্ধাপরাধীদের যখন বিচার করা হয় তারা কিন্তু আইনগতভাবে জিনিসটা লড়েছে। এখন যুদ্ধাপরাধীদের যে দল জামাত আর আওয়ামী লীগ তো এক জিনিস না। জামাত সংগঠন হিসাবে ছোট, তাদের সন্ত্রাসী বাহিনী হিসাবে তারা সন্ত্রাসের দিক থেকে বড়, তাদের জনসমর্থনও ক্ষুদ্র, ফলে তাদের আসলে আইনগত লড়াই করা ছাড়া কিন্তু কোনো বিকল্প ছিল না। আইনগত লড়াই করেছে, তারা জানতো যে হয়তো জিতবে না। আইনগত লড়াই করলে আপনার আদালতে সময় নষ্ট করা যায়, সাজা পাওয়ার সময় বাড়িয়ে দেয়া যায়। কিন্তু আওয়ামী লীগের যে জনসমর্থন আছে, তার আগে আরেকটা কথা বলে নিই। দেখেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যারা ইতিহাস বোঝে, মানে আপনার কথা বলছি না, আপনারা তো আমাদের আলো, আসলে সামান্য ইতিহাস বোধ যে মানুষের আছে, সেই মানুষ এটাকে চরম বেয়াদবি হিসাবে দেখবে যে আওয়ামী লীগকে যে বাংলাদেশে যারা নিষিদ্ধ করে রেখেছে, এটা আসলে বোঝারই ওদের ক্ষমতা নাই যে আওয়ামী লীগ এই দেশকে কিন্তু জন্ম দিয়েছে লিটারালি। শেখ মুজিব এই দেশের জন্মদাতা, শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা এই দেশের গঠনকারী। মানে এই দেশের যা কিছু অর্থনৈতিক উন্নয়ন এটা শেখ হাসিনা করেছেন, আর এই দেশের জন্ম দিয়েছেন শেখ মুজিব। তাদের অনেক অ্যাসোসিয়েট ছিলেন, জাতীয় চার নেতা, অনেক বড় বড় নেতা ছিলেন, কিন্তু আপনার এরাই হলো আমাদের সিম্বল, একজন সৃষ্টিকারী, একজন গঠনকারী। তো এইরকম নেতাদের যেই দল, সেই আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করে, এটা চরম বেয়াদবি। মানে আপনার ইতিহাসের সাথে, সভ্যতার সাথে, প্রগতির সাথে চরম বেয়াদবি। এখন আওয়ামী লীগ এটা কোর্টে ফাইট করতে পারে, আমি তো আওয়ামী লীগ দলের কেউ না। যদিও আমি বলেছি যে যেদিন শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে সেদিন থেকে আমি আওয়ামী লীগে যোগদান করেছি একেবারে স্বেচ্ছা প্রণোদিত হয়ে, এবং এটা আমি ততদিন থাকবো আওয়ামী লীগের, মানে আমি স্বঘোষিত আওয়ামী লীগ সদস্য এখন। শেখ হাসিনা আবার যেদিন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবেন, সেদিন হয়তো আমি আওয়ামী লীগ থেকে আবার বের হয়ে যাব। এই সময়টা আমি কিন্তু আওয়ামী লীগের একজন, আওয়ামী লীগের, এবং আমার কথায় যতটুকু উপকার হবে সেটা আওয়ামী লীগের, ক্ষতি যেটা হতে যায় সেটা আমার ব্যক্তিগত বিষয় হয়ে যাবে। এইভাবে, এই শর্তে আমি আওয়ামী লীগে আছি। আওয়ামী লীগ এই কোর্টে গিয়ে কেন করবে? এটা তো প্রথম কথা হলো জিনিসটা অন্যায্য, জিনিসটা অযৌক্তিক, এবং এটা আপনি দেখবেন ধুলার মতো উড়ে যাবে। জননেত্রী শেখ হাসিনা বলেছেন যে তিনি কোর্টে ওইটা ফেস করবেন, কিন্তু বাস্তব অবস্থা তো সেই রকম না। উনি যদি আসেন, আমরা যেটা দেখতে পাচ্ছি, এই কোর্ট, এই সরকার, আপনি যে সরকারের কথা বললেন, তারেক রহমান সাহেবের সরকার, এরা আসলে না এই খড়কুটোর মতো উড়ে যাবে। টিটো, একটা জিনিস জেনে রাখেন, বাংলাদেশে যে দুর্ভাগ্যটা ঘটে গেছে 2024-এর জঙ্গি উত্থানের মধ্য দিয়ে, জঙ্গি বলুন, স্বাধীনতা বিরোধী বলুন, 1971 সালের পরাজিত শক্তি বলুন, আমি আর আমার যতটুকু ক্ষুদ্র জ্ঞান, বিবেচনা, লেখাপড়া আছে, ওই যে সলিমুল্লাহ যেমন বলেছিল আওয়ামী লীগ আর ফিরে আসবে না, ওইভাবে আমিও দাবি করতে পারি, আমি যতটুকু বুঝি, যে আমাদের স্বাধীনতা বিরোধীদের চূড়ান্ত বিজয় কিন্তু হয়ে গেছে এই 2024 সালে। এর চেয়ে আর বেশি বিজয় ওরা পাবে না, কিন্তু পেতে পারতো। কিন্তু ওরা জিনিসটা করে ফেলেছে প্রি ম্যাচিওর, অর্থাৎ আওয়ামী লীগকে ওরা যদি আরো 5-10 বছর পরে যদি আপনার সরাতো, এবং আরো 5-10 বছর যেভাবে আওয়ামী লীগের সরকার চলছিল, একেবারে একটা শূন্য, আপনি আরো এটা আমার চেয়েও ভালো বুঝবেন, শূন্য কালচার, অর্থাৎ শূন্য সৃষ্টিশীলতার মধ্য দিয়ে যাচ্ছিল। আমি ওই যে যারা ওই বলে যে গুম খুন করেছে, দুর্নীতি করেছে, ভারত বিক্রি করে দিছে, ওগুলোর দিকে যাচ্ছে না, কিন্তু আওয়ামী লীগ কিন্তু ওই ওদের দ্বারাই প্রভাবিত ছিল। চর্চাহীনতার কথাটা কিনা আপনি বলছেন কিনা? জি, আমাদের সাংস্কৃতিক জগৎটা তো, স্বাধীনতা বিরোধীরা চায় যে একটা শূন্য সংস্কৃতির বাংলাদেশ,
এক্স্যাক্টলি। আওয়ামী লীগও ওইটাই করছিল, যে তারাও কিন্তু এই শূন্য সংস্কৃতির বাংলাদেশে পড়ে সাংস্কৃতিক ভাবে কোনো ধরনের তারা কিন্তু কোনো আমাদের যে সংস্কৃতি আছে, আমাদের যে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, সেটাকে প্রোটেক্ট করা বা সেটাকে আপনার তুলে ধরা বা সেটাকে শক্তিশালী করার জন্য আওয়ামী লীগের প্রচেষ্টা একদিক থেকে ছিল না, যেটুকু ছিল সেটা ব্যর্থ এবং অপ্রতুল। এই অবস্থায় যদি আওয়ামী লীগ সরকার আরো 10 বছর থাকতো বা 5 বছর থাকতো এবং শেখ হাসিনা নিশ্চিতভাবে অনেক উন্নয়ন করতেন দেশের, সেই সময় যদি আওয়ামী লীগের সরকারকে তারা ফেলে দিত, তাহলে বিষয়টা অনেক কঠিন হয়ে যেত এবং ওদের বিজয়টা অনেক ভারী হতো। কিন্তু ওরা মাঝপথে ষড়যন্ত্র করে বিজয় লাভ করার ফলে এই বিজয়টা দেখবেন আপনার, আমি অনেক জায়গায় বলি, আপনার দর্শকদের উদ্দেশ্যে এটা বলি, 2024-এর জঙ্গি উত্থানের পর কিন্তু তাজ হাসমি, পিনাকি এরা ডাকছিল যে এখনই সব আওয়ামী লীগকে মেরে ফেলো। শফিক রহমান বলে দিচ্ছিল, দেখিয়ে দিচ্ছিল কিভাবে ফিদেল ক্যাস্ট্রো গুলি করে করে মানুষ মেরেছে, এইভাবে সব আওয়ামী লীগকে মেরে ফেলতে। ওরা মেরেছে অনেক, কিন্তু সবাইকে তো মারতে পারেনি। আর মারার জন্য এই যুগে কি ওইভাবে মারা যায় কিনা? আর আওয়ামী লীগ তো অনেক মানুষের দল, হ্যাঁ, সমর্থক হিসাবে অনেক বড়। এই যে মারতে পারে নাই, ধরুন 5 কোটি যদি আওয়ামী লীগ আরো থাকে বাংলাদেশে, আমি আপনি আমাদেরকে আওয়ামী লীগ মানে সদস্য করে না, বাট আমরাও কিন্তু ওই দলেই আছি, আমরা যারা আওয়ামী লীগের সংস্কৃতিহীনতাটাকে আমরা বুঝি। তা আমাদের সবাইকে যদি ওরা মেরে ফেলতে পারতো ফিজিক্যালি একেবারে একে একে ধরে, তখন কিন্তু এই বিজয়টা সংহত হতো। একই বিজয় সংহত করেছে রাশিয়াতে মানুষ মেরে, চীনে মানুষ মেরে, ওগুলা ধরে ধরেই কিন্তু তাজ হাসমিরা বলছিল যে আপনারা যে বিপ্লব করলেন ওইভাবে যদি না মারেন আপনারা কিন্তু সংহত হতে পারবেন না। কিন্তু এই যুগে তো ওইভাবে মারা যায় না। সুতরাং ওরা একটা যে চেষ্টা করেছে, অনেক মানুষ মারা গেছে কিন্তু সবাই মারা যায় নাই, ওখানেই ওদের পরাজয় হয়ে গেছে। এটাই ইতিহাসের শিক্ষা। সেই পরাজয়ের পরে বাংলাদেশের এই যে স্বাধীনতা বিরোধী আপনার, আমি পাকিস্তানি সেকুলার বলি, শব্দ জোড়াটা ব্যাকরণগতভাবে হয়তো শুদ্ধ না, কিন্তু এই যে পাকিস্তানি সেকুলার এবং আপনার স্বাধীনতা বিরোধী জঙ্গি শ্রেণী মিলে যে বিজয়টা লাভ করেছে, এটা অত্যন্ত ক্ষণস্থায়ী। ফলে ভবিষ্যতে এখন আওয়ামী মানে দুধ যেরকম বেশি মানে গরম হলে যে উতলে ওঠে, আবার সেটা উতলে হচ্ছে গিয়ে পাতিল থেকে পড়েও যায়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় আসলে পাতিল শূন্য। আপনি কি এরকম কোনো কিছু বলতে চাচ্ছেন কিনা? আমি যেটা বলতে চাচ্ছি যে এরা এটা করছে, মানে তুলনাটা হয়তো হতে পারে, মানে ওরা যে বিজয়টা অর্জন করছে এইটা প্রথমত ওদের জন্য প্রিম্যাচিওর বিজয় ছিল, পুরোটা ষড়যন্ত্রের মাধ্যমে বিজয়টা অর্জন করছে। ওরা যদি আরো 5-10 বছর যদি শেখ হাসিনা সরকারকে থাকতে দিত বা আওয়ামী লীগের সরকারকে থাকতে দিত, এবং আওয়ামী লীগ যে শূন্য সংস্কৃতির পথে যেভাবে বিকাশ লাভ করছিল, তখন ওরা জনসমর্থনটা আপনার সরাসরি পেত। এই 2024-এ যেমন পেয়েছে নানান ধরনের প্রতারণার মাধ্যমে, অসংখ্য প্রতারণা আছে, আমাদের হয়তো আজকে সময় নেই এটা আলোচনা করার। ওরা হয়তো কম প্রতারণা দিয়ে এই বিজয়টা পেতে পারতো, যত কম প্রতারণা দিয়ে বিজয় পেত তত বেশি এটা কিন্তু শক্তিশালী হতো বিজয়টা। এবং শূন্য সংস্কৃতির চেষ্টা করেছে, কিন্তু শূন্য সংস্কৃতি তো এখনো হয় নাই। আমি আপনি যে জীবিত আছি এটাই বোঝা যায় যে শূন্য সংস্কৃতি কিন্তু হয় নাই। এটা হয়ে যেতে পারতো আর কি এক সময়, আমি হয়তো একদিকে চলে যেতাম, আপনি তো চলে এসেছেন, এইভাবে কিন্তু আওয়ামী লীগ ওই হুজুরদের দ্বারা একটা দল থাকতো। সেই সময় যদি ওই বিজয়টা হতো, 5 কি 10 বছর 15 বছর সময় বলে দিত, তখন এটা তারা কনসলিডেট করতে পারতো। আর একটা জিনিস দেখেন, এই যে বিজয়, যেটা মানুষ কিভাবে প্রতারিত না বোধ করবে, ওরা কি বলেছিল, 3টা জিনিস নিয়ে এসেছিল সামনে। প্রথমে বলেছিল যে সরকারি চাকরি ন্যায্যতার ভিত্তিতে দেয়া হবে, মানে কোটা মোটা যা বলে আর কি, তার একটা কথা হয়। আপনি দেখবেন গত 2 বছরে যত চাকরি হয়েছে সব জামাত শিবিরের। বাংলাদেশের সাধারণ মানুষ, তারা যতই জঙ্গি প্রেমী হোক, তারা এটা ফিল করছে যে সরকারি চাকরির কথা বলে আমাদেরকে প্রতারিত করছে। এটা এমন একটা জায়গা, শেখ হাসিনার বিরুদ্ধে যে এরা এটা করতে পারলো, এটা অত্যন্ত জনপ্রিয়। মনে করেন যে বিসিএস পরীক্ষা দিবে 10 লাখ ছেলে, কথার কথা 5 লাখ ছেলে, চাকরি পাবে 5,000, কিন্তু ওই আন্দোলনটা 5 লাখের কাছেই প্রিয়। যতক্ষণ পরীক্ষাটা না দিচ্ছে 5 লাখই ভাবে যে আমি একটা চাকরি পাবো। আবার যখন ঘটনাটা অন্য ঘটে গেল, ওই 10 লাখই কিন্তু প্রতারিত বোধ করছে, যদিও চাকরিটা পেয়েছে 5,000 জামাত শিবির। এইটা একটা মানুষের বুক ভেঙে দিয়েছে এই স্বাধীনতা বিরোধীরা। আরেকটা বলেছিল যে ওরা বৈষম্য দূর করবে, এটা কোন আইডিয়া নিয়ে বলেছিল, কোথায় বৈষম্য? কিন্তু বৈষম্য দূরীকরণের কোনো সিস্টেম, কোনো উদ্যোগ কিন্তু গ্রহণ করে নাই। উল্টা দিকে আমরা দেখলাম যে দস্যু ইউনূস
ডাকাতি শুরু করলো। মানে একটা রাষ্ট্রে ঢুকে যে এইভাবে ডাকাতি করা যায়, এর আগে কিন্তু আমরা কখনো দেখিনি। এমনকি তারেক রহমানের সরকার আসার পরেও কিন্তু আমরা ওই রকম ডাকাতি দেখছি না, যেই ডাকাতিটা ইউনূস, এই যে মাহফুজ, সজীব ভুঁইয়া, এইরকম এই লোকগুলা করেছে আর কি। দেখেন, নিরীহ মানুষ আমরা মনে করি সালেউদ্দিন আহমেদ, সে 85 লাখ টাকার আপনার ডাক্তারের বিল নিয়েছে। অর্থাৎ তার মনে করেন যে পাশায় একটা ফোঁড়া উঠেছিল 80 বছর আগে, তার বয়স 80 বছর, ওই ফোঁড়াও সে এখন যদি সত্যি সত্যি ডাক্তারকে ওই টাকা দিয়ে থাকে, ওই ফোঁড়া সে 80 বছর বয়সে এসে চিকিৎসা করিয়েছে মনে হচ্ছে আর কি। এছাড়া কোথা থেকে আপনার এত টাকা ডাক্তারের বিল আসে? মানে যে যেভাবে পেরেছে 2 বছর বাংলাদেশকে শেখ হাসিনা রেখে যাওয়া আপনার বলিষ্ঠ অর্থনীতি এবং টাকা পয়সা চুরি করেছে, এবং আরো নাকি বলে যে 2 লক্ষ কোটি টাকা ঋণ করেছে। বৈষম্য বৈষম্য আপনার অবলোপন করার কোনো উদ্যোগ তো ছিলই না, উপরন্তু ছিল লুটপাট, যেই লুটপাট বাংলাদেশে মানুষ কখনো দেখে নাই। তারপরে আরেকটা বলেছিল, এটা সবার ক্রন্দন ছিল, এই পাকিস্তানি সেকুলার বিএনপি থেকে শুরু করে সবার, যে ইলেকশন হচ্ছে না, একটা ইলেকশন লাগবে। আর ইউনূস যে ইলেকশন করেছে, এই ইলেকশনটা হলো শেখ হাসিনা যেসব ইলেকশন হয়েছে তার চেয়ে অনেক খারাপ। বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় খারাপ ইলেকশনটা করেছে ইউনূস। প্রথম খারাপ ইলেকশনটা ছিল 1996 সালে, বেগম খালেদা জিয়া করেছিলেন, কিন্তু ওই ইলেকশনটার উদ্দেশ্য ভালো ছিল, ওইটা করে উনি তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছিলেন। আর ইউনূসের এই ইলেকশনটা ছিল দ্বিতীয় খারাপ। তাহলে দেখুন, যে 3টা জিনিস মানুষকে দেখানো হয়েছিল মূলা হিসাবে, চাকরির মানে চাকরিতে ন্যায্যভাবে চাকরি প্রদান, বৈষম্য দূরীকরণ, ইলেকশনের ব্যবস্থা, কোনোটাই ওরা করে নাই। 3টা জায়গাতে ওরা জাতির সাথে প্রতারণা করেছে। ফলে ওরা নিজেরাও জানে যে ওদের আসলে এই অর্জনটা অস্থায়ী। কেউ যদি মনে করে যে অর্জনটা স্থায়ী, তারা কিন্তু যে প্রতিশ্রুতি দিয়ে দেশটা দখল করে কিছু না কিছু বাস্তবায়নের চেষ্টা করে, কোনোটা বাস্তবায়নের উদ্যোগ কিন্তু এরা নেয় নাই। আমার সন্তান যদি আমার হয়, এই উদাহরণটা দেয়া ঠিক না, একটা অমানবিক উদাহরণ, আমি সন্তানের যত্ন নিব, কিন্তু যদি আমার কোনোভাবে মনে হয় যে এই সন্তান আমার না, আমি তার যত্ন নিব না। ওরা যে বিজয়টা পাইছে সেটারও তো ওরা নিজের সন্তান মনে করে পায় নাই। পাইলে ওদের প্রথম পদক্ষেপই ছিল ওই 3টার বাস্তবায়ন করা, ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশন করা। কি কি বৈষম্য ওরা বোঝে আমি জানি না, সেই বৈষম্য দূরীকরণের অন্তত মানুষের সামনে প্রমাণ করা যে আমরা এই ক্ষেত্রে বৈষম্য দূর করছি। আর চাকরির ব্যবস্থা করা, চাকরি তো ওরা দিয়েছে শুধু জামাত শিবির, হয়তো কিছু বিএনপি কে দিয়েছে। ফলে আপনি যেই দিক থেকে টিটো আমরা বিশ্লেষণ করি না কেন, এটা কিন্তু চূড়ান্ত ভাবে একটা পরাজয় হয়েছে। এবং বাংলাদেশের স্বাধীনতা বিরোধীরা, আওয়ামী লীগ যেই পথে যাচ্ছিল, এদের অনেক বড় বিজয় হতে পারত। অর্থাৎ এই বিজয়টা হয় নাই, একটা আপনার অস্থায়ী বিজয় হয়েছে। এইটা কেটে যাবে এবং আওয়ামী লীগই আবার ক্ষমতায় আসবে। এখন আওয়ামী লীগ কত ভালোভাবে এই ক্ষমতা সংহত করতে পারে এবং ভবিষ্যতে কিভাবে এই ধরনের আবার পুনর্বার পরাজিত হওয়া থেকে নিজেদেরকে এবং বাংলাদেশকে রক্ষা করতে পারে, আওয়ামী লীগের আসলে সেই চেষ্টাটা করা উচিত। আমার মনে হয় একটু অপ্রাসঙ্গিক হয়ে গেছে, টিটো মাফ করবেন, আপনি পারেন। একদমই না। আমি আপনাকে 2টি ঘটনা বলবো বাংলাদেশের রাজনীতিতে, যেটি আপনিও খুব ভালো করে দেখেছেন, আমি হয়তো একটু কম দেখেছি বা দেখেছি আমিও। সেটি হচ্ছে বাংলাদেশে যতগুলো সো কল্ড অভ্যুত্থান হয়েছে, সেনা অভ্যুত্থান যদি আমরা 1975 সালের বঙ্গবন্ধুরকে সপরিবারে হত্যা, তারপরে যদি আমরা ধরি 90-এর যে গণ আন্দোলন, এবং এই যে সো কল্ড এই জুলাই আন্দোলন, প্রত্যেকটাই যদি দেখি আমরা, তাহলে যেটা হয়েছে সেটি হচ্ছে বিএনপি আলটিমেটলি লাভবান হয়েছে। যেমন বঙ্গবন্ধুকে হত্যা করার পরে 5 নভেম্বর ক্ষমতা নিল, ইয়াতে কি বলে 7 নভেম্বর জিয়াউর রহমানই চলে আসলো। হ্যাঁ, জেনারেল জিয়া ক্ষমতা দখল করলেন। এরপরে যদি আমরা 90-এর যে আন্দোলন দেখি, সেখানে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সাধ্যমতো আন্দোলন করে এরশাদকে নামালো, এবং সেই এরশাদকে নামানোর পরে যারা ইলেকশনে জিতে সরকার গঠন করলো সেটি কিন্তু বিএনপি, অর্থাৎ 1991 সালের কথা আমি বলছি। এবারে যদি আমরা দেখি, তাহলে সেটি হচ্ছে এই সো কল্ড জুলাই। এই জুলাইটার সাথে কিন্তু আমি যেভাবে পর্যবেক্ষণ করেছি, নিশ্চয়ই আপনিও এটা দেখতে পেয়েছেন, সেটি হচ্ছে এটা পুরোটা জামাত এবং অন্যান্য জঙ্গি সংগঠন যারা আছে তাদেরকে নানাভাবে করে এই ঘটনাটি ঘটানো হয়েছে, এবং তারপরেও কিন্তু সরকার গঠন করেছে বিএনপি।
এটা যেমন সত্যি, তেমনি পাশাপাশি আরো একটি সত্যি, সেটি হচ্ছে আওয়ামী লীগ কিন্তু একবার নিষিদ্ধ হয় নাই। আওয়ামী লীগ কিন্তু আগেও নিষিদ্ধ হয়েছে, এবং আওয়ামী লীগের প্রতি স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের উপরে সবচাইতে বড় যে মানে খবরটা নেমে এসেছিল সেটি হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা। এবং 2004 সালে 21শে আগস্ট আওয়ামী লীগের চূড়ান্ত নেতৃত্বকে একেবারে পুরোপুরি ধ্বংস করে দেওয়ার জন্য গ্রেনেড হামলা করা হলো, এবং সেই গ্রেনেডে স্পষ্ট করে লেখা ছিল, আমি নিজের চোখে দেখেছি, পত্রিকায়, টেলিভিশনে, উপরে লেখা ছিল BOF, অর্থাৎ বি মানে বাংলাদেশ, ও মানে হচ্ছে অর্ডিন্যান্স, এফ হচ্ছে ফ্যাক্টরি। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির যে গ্রেনেডটা ওখানে ব্যবহার মানে মারা হয়েছিল, সেই গ্রেনেডটা হচ্ছে হ্যান্ড গ্রেনেড RJ 72, যেটা হচ্ছে গিয়ে স্প্লিন্টার দিয়ে স্প্লিন্টারকে ডেটোনেট করে যেটি মারা হয়, অর্থাৎ এটি হচ্ছে সেনাবাহিনীর গ্রেনেড। অর্থাৎ বোঝাই যায় যে এই গ্রেনেড কোথা থেকে কিভাবে এসছে। কিন্তু কথা হচ্ছে এটি, প্রত্যেকবার যতবারই আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, প্রত্যেকবার কিন্তু আওয়ামী লীগ আগের থেকে কয়েক গুণ বেশি শক্তিশালী হয়ে তারা কিন্তু এসেছে। মানে আওয়ামী লীগ কামব্যাক করলে আগের থেকে অনেক শক্তিশালী হয়ে কামব্যাক করে। তো এই যে দুটি, আমি প্রথম যে বিষয়টি বললাম যে মানে মানে ডিম পারে হাসে, খায় বাগদাসে, এটা যেমন, এবং এই যে আওয়ামী লীগের অতিরিক্ত মানে আগের থেকে বেশি শক্তিশালী হয়ে ফিরে আসা, এই দুটি বিষয়ের উপরে যদি আপনি একটু আলোকপাত করতেন। আসলে এটা উদাহরণটা ইতিহাসের মধ্যে আছে। আইয়ুব খান আওয়ামী লীগকে ব্যান করে নাই, কিন্তু বঙ্গবন্ধুকে জেলে নেওয়া, আগরতলা ষড়যন্ত্র মামলা সহ যে ধরনের নির্যাতন করেছে ওটা ব্যানের চেয়ে বেশি ছিল। এই আইয়ুব খানের পতন ঘটিয়েছে আওয়ামী লীগ। ইয়াহিয়া আওয়ামী লীগকে ব্যান করেছে। ইয়াহিয়ার পতন না, শুধু সেই রাষ্ট্রেরও পতন ঘটিয়েছে আওয়ামী লীগ। এই তৃতীয়বার ব্যান বলতে পারেন, মানে ফরমালি এবং ইনফরমালি এই থার্ড টাইম আওয়ামী লীগ ব্যান হলো। এখন এটা দেখার বিষয় যে কি হয় আর কি। আগের দুইবার যদি আপনি ফরমালি ইনফরমালি ব্যান বলেন, যারাই আওয়ামী লীগের গায়ে হাত দিয়েছে তাদেরকে কিন্তু আওয়ামী লীগ ধ্বংস করেছে। আইয়ুব খান, ইয়াহিয়া খান, পাকিস্তান। আইয়ুব খানকে এককভাবে, ইয়াহিয়া খান পাকিস্তানকে একসাথে। এখন আওয়ামী লীগ, তাহলে ইতিহাসে আমরা যদি দেখি, এই ইতিহাসের আলোকে তো আওয়ামী লীগ অনেক বড় শক্তিশালী একটা দল। আওয়ামী লীগকে যেটা করা উচিত, তাদের যে যেই ধরনের যেই অভিপ্রায়ে তারা আসলে বাংলাদেশটাকে সৃষ্টি করেছিল, সেই আপনার 1900 মানে আমাদের মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র, এবং যেটা আবার ট্রান্সলেটেড হয়েছে আমাদের 1972 সালের সংবিধানের মধ্যে। দেখবেন আপনি ওই 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 একটা ওইখানে একটা কুতর্ক তোলে সলিমুল্লাহ খান, ফরহাদ মজাররা, যে না, ওই ঘোষণাপত্রে ধর্মনিরপেক্ষতার কথা ছিল না, 72 সালের সংবিধানে হঠাৎ করে ধর্মনিরপেক্ষতা বসিয়ে দেওয়া হয়েছে। এইটা হলো প্রচন্ড একটা কুযুক্তি। আপনার ঘোষণাপত্রে যে ওই মানবিক মর্যাদা, ওরা যেটা যেটা বলে আর কি, যে সাম্য, মৈত্রী, মানবিক মর্যাদা, এই রকম 3-4টা শব্দ ছিল ওইখানে। এগুলোরই আপনার ট্রান্সলেশন ছিল 72-এর সংবিধানে, যেটা এসেছিল দুটো, যদি আমরা বলি, গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। এই ঘোষণাপত্রের যে আমাদেরকে যে মূল্যবোধ দেখানো হয়েছিল, 72-এর সংবিধানের যে মূল্যবোধ দেখানো হয়েছে, দুটোর মধ্যে কোনো তফাৎ নাই। একটা ছিল যে আপনার শব্দমালা আদর্শ হিসাবে, আর একটা ধর্মনিরপেক্ষতা কথাটা আসে যে আপনি কোন পথে এটা বাস্তবায়ন করবেন। আপনি মনে করেন মানুষের মর্যাদা যদি আপনাকে রক্ষা করতে হয়, আপনাকে ধর্মনিরপেক্ষ শাসন করতেই হবে। আপনি যদি হিন্দু ধর্মের রাষ্ট্র গঠন করেন, মুসলমান, নাস্তিক এরা অপমানিত হবে। আপনি যদি নাস্তিকের রাষ্ট্র গঠন করেন, যারা ধর্ম মানে তারা অপমানিত হবে। আপনি যদি মুসলমানের রাষ্ট্র গঠন করেন, যারা অমুসলিম তারা অপমানিত হবে। এই জন্য পশ্চিমা রাষ্ট্র ব্যবস্থাটা এই শত শত বছরের যুদ্ধ, বিগ্রহ, কোন্দল, খুনাখুনির পরে দেখেছে যে বেস্ট ওয়ে আপাতত, মানে হয়তো আরো বেটার ওয়ে আছে আমরা জানি না, বেস্ট ওয়ে হলো যে রাষ্ট্রের শাসন ব্যবস্থা, শাসনতন্ত্র, আইন কানুনকে ধর্ম থেকে পৃথক করা। অর্থাৎ ধর্ম থাকবে, যেটা জননেত্রী শেখ হাসিনা বলেন যে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, যেটা আওয়ামী লীগ বলে থাকে, কিন্তু বাস্তবে তারা ওইটা মানে বাস্তবায়নের আসলে কোনো ধরনের আপনার চিন্তাশীল কোনো পদক্ষেপ আসলে নিতে পারে নাই। আমি জননেত্রী শেখ হাসিনার প্রতি অনেক আমি মনে করি যে সহানুভূতিশীল। তার দলের সবাই যদি এই জিনিসটাতে একটু মনোযোগ দিতেন, আমাদের হয়তো 2024-এর
পতনটা দেখতে হতো না। আওয়ামী লীগ যদি তার যে স্বপ্ন দেখিয়েছিল ৭২-এর সংবিধান এবং স্বাধীনতার ঘোষণাপত্র দিয়ে, সেই স্বপ্নে অবিচল থাকে, আমি বিশ্বাস করি যে আগে যেভাবে দুইবার যারা তাদেরকে ব্যান করেছিল, ফরমালি বা ইনফরমালি নিষিদ্ধ করেছিল, তাদেরকে যেভাবে ধ্বংস করেছে আওয়ামী লীগ এবারও যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে তাদেরকে আসলে ধ্বংস করতে পারবে। সেই শক্তি সক্ষমতা আওয়ামী লীগের আছে, ফিজিক্যাল ক্যাপাসিটি আছে, জনসমর্থন আছে। যেই জায়গাটায় জোর কম সেটা হলো আপনার এই চেতনার জোরটা আওয়ামী লীগের কম, যার কারণে এই চেতনা বিরোধী যারা স্বাধীনতা বিরোধী শক্তি, আমরা এটা অনুভব করেছি, আমাদেরকে লজ্জায় ফেলে দিয়েছিল যে চেতনাবাজি শাহবাগী, তাই না? মুক্তিযুদ্ধের চেতনা কথাটাকে গালিতে পরিণত করেছে। আওয়ামী লীগ কিচ্ছু করে নাই এটাকে বাঁচানোর জন্য, অথচ সত্যটা ছিল আওয়ামী লীগের পক্ষে, ইতিহাস ছিল আওয়ামী লীগের পক্ষে, সভ্যতা আওয়ামী লীগের পক্ষে, সত্য সভ্যতা ইতিহাস আওয়ামী লীগেরই পক্ষে। হ্যাঁ, এত কিছু আওয়ামী লীগের পক্ষে থাকা সত্ত্বেও আওয়ামী লীগ অসচেতন ভাবে এই শক্তিটা হারিয়েছে। কিন্তু তার জনসমর্থন রয়ে গেছে বাংলাদেশের কোটি কোটি মানুষ যারা এইসব বোঝে না বা এটা নিয়ে তাদের মাথা ব্যথা নাই। শেখ হাসিনা যাদেরকে ঘর দিয়েছেন, বাড়ি দিয়েছেন, অর্থনৈতিকভাবে তাদের বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন, এসব কোটি কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। আওয়ামী লীগের তো ডর ভয়ের কোনো কারণই নেই। আওয়ামী লীগের হয়তো কিছু কিছু নেতাকে একটু লোভটা কম করতে হবে পার্সোনালি। এত লোভ করলে হয় কি, আপনি যখন লোভ করবেন, লোভ হলে আপনি চেতনাও বাস্তবায়ন করতে পারবেন না, আপনি দলের সংগঠনেরও কোনো কাজে আসবেন না। যখনই আপনি অর্থের মালিক হয়ে যাবেন, আপনার কিন্তু প্রথম চিন্তাটাই থাকবে যে অর্থ সামলানো। আর একটা জিনিস, অর্থ কামানোতে যদি আপনি ব্যস্ত থাকেন, আপনি কিন্তু রাষ্ট্রের কাজে ব্যস্ত থাকতে পারবেন না। আমি সরকারি চাকরি করেছি, এই অভিজ্ঞতা থেকে বলছি, দুটো একসাথে হয় না। দুর্নীতিবাজরা কখনো ভালো কাজ করতে পারে না। অনেকে করে রাত দিন খেটে, কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। তা আমার মনে হয় আওয়ামী লীগকে ওই জায়গাটায় ফিরে যাওয়া উচিত, যে ৭২ সালের সংবিধানের যে অসাম্প্রদায়িক চেতনা, এইটাতে উদ্বুদ্ধ হয়ে অন্তত নেতৃত্ব পর্যায়ে যারা বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে আগামী দিনে রাষ্ট্র শাসন করবেন, তারা যদি এই চেতনাটা বুকে ধারণ করেন, এই শক্তিটা নিজেদের রক্তের মধ্যে অনুভব করেন, এতে আমার কোনো সন্দেহ নাই যে এটুক করলে আওয়ামী লীগ তৃতীয়বারের মতো তাদেরকে যারা ব্যান করেছে বা নিষিদ্ধ করেছে তাদেরকে ধ্বংস করে দিতে পারবে চাইলে। তো আমরা তো আসলে ফিজিক্যালি ধ্বংসের পক্ষে না। ২০২৪-এর জঙ্গি উত্থানের পর আমরা যেভাবে রাস্তায় মানুষ পিটিয়ে মারতে দেখেছি, আমরা যেভাবে দীপু দাসকে পুড়িয়ে মেরে ফেলতে দেখেছি, আমরা তো সেটা চাই না। কিন্তু যে কোনো আইনগত পদ্ধতিতেই আমাদের এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিটাকে, তাদের অর্থনৈতিক শক্তি, তাদের রাজনৈতিক শক্তি, তাদের বুদ্ধিবৃত্তিক শক্তি, অর্থাৎ এই রাষ্ট্রে সলিম এবং আহমদ সফা পড়ে গেছে, এই ফরহাদ মজার, এরা যেন কোনো, এদের বুদ্ধিবৃত্তিক শক্তিটাকেও আপনার জিরো করতে হবে। তিনটা শক্তি, বুদ্ধিবৃত্তিক শক্তি, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, এইটা করা আওয়ামী লীগের জন্য কোনো বিষয় না। সারা পৃথিবীকে সাথে থাকবে। আমরা যদি জিনিসটা আপনি ইউরোপে আছেন, আপনি জানেন, আমরা যদি ইউরোপ আমেরিকায় যদি আমাদের কথাগুলো বুঝাতে পারি, অর্থাৎ আওয়ামী লীগ যদি তাদের যে ৭২-এর সংবিধানের চেতনা এটা যদি বুঝাতে পারে, তাহলে সারা পৃথিবী এই যে একটা সংগ্রাম আমি বললাম যে এই শক্তির তিনটা, মানে স্বাধীনতা বিরোধীদের তিনটা শক্তিকে ধ্বংস করে দেয়া, বুদ্ধিবৃত্তিক শক্তি, অর্থনৈতিক শক্তি, রাজনৈতিক শক্তি, এইটা যদি আওয়ামী লীগ ইউরোপ আমেরিকা বুঝাতে পারে, অর্থাৎ আমাদের ৭২-এর সংবিধানের চেতনাকে, পুরো পাশ্চাত্য শক্তিগুলো আমাদের সাথে থাকবে, চীন আমাদের সাথে থাকবে, ভারত আমাদের সাথে থাকবে, ওদের সাথে থাকবে শুধু পাকিস্তান এবং আফগানিস্তান। তো শুধু পাকিস্তান আফগানিস্তান নিয়ে তো আসলে স্বাধীনতা বিরোধীরা এই যুদ্ধে জিততে পারবে না। সমস্যা যেটা হয় টিটো, যেটা আমার অভিজ্ঞতা থেকে বলি, আওয়ামী লীগ আবার ইসলামিস্টদেরকেই নিয়োগ করে তাদের কথা বলার জন্য। ইসলামিস্টরা তো এটা পারবে না, এটা পারবে প্রকৃত ধর্মনিরপেক্ষ বঙ্গবন্ধু প্রকৃত সৈনিকরা। সেই জায়গায় আসলে আওয়ামী লীগকে কিন্তু সচেতনভাবে সিদ্ধান্ত নিতে হবে। বাংলাদেশ সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। চলতি মাসের একেবারে শেষ দিকে তিনি বাংলাদেশে আসছেন। টাইমস অফ বাংলাদেশের এক খবরে এই তথ্য জানানো হয়েছে। সার্জিও গোর একই সাথে নয়াদিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত হিসেবে কাজ করছেন। বাংলাদেশ সহ দক্ষিণ ও মধ্য এশিয়ার 13টি দেশের জন্য ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি গোরের পরামর্শ আর সুপারিশই ঠিক হয়। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, সার্জিও গোর তার সফরে বাংলাদেশ ও আমেরিকার মধ্যকার রুটিন কোনো কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করবেন না, বরং
চীন, তুরস্ক ও ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান বেশ কিছু ইস্যু নিয়ে তার এই সফরে আলোচনা হতে পারে। বিশেষ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে চীন, মিয়ানমার, বাংলাদেশ করিডোর, তিস্তা প্রকল্প ও সামরিক সহায়তা নিয়ে আলোচনা। তুরস্কের সহায়তায় ড্রোন কারখানা স্থাপন নিয়ে যেমন আলোচনা হবে, তেমনি আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত ও পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্কের বিষয়গুলো আলোচনায় উঠে আসবে। আবার সার্জিও গোর এমন এক সময় বাংলাদেশে আসতে যাচ্ছেন যার আগে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়ে রেখেছেন। আর শেখ হাসিনার ভারতে থাকা ও ফিরে আসার ইস্যুটি ভারত ও বাংলাদেশের জন্য গত 2 বছর ধরে সবচেয়ে স্পর্শকাতর ইস্যু হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, সার্জিও গোরের এই হঠাৎ বাংলাদেশ সফরে আসা কূটনৈতিক ও দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। সার্জিও গোরকে বলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবারের সদস্য। ট্রাম্পের বড় ছেলের সাথে যৌথভাবে উইনিং টিম পাবলিশিং নামে একটি ডানপন্থী প্রকাশনা সংস্থা আছে গোরের। প্রেসিডেন্ট ট্রাম্পের বেস্ট সেলার বইগুলো এই সংস্থা থেকে প্রকাশিত হয়। সার্জিও গোর ছিলেন ট্রাম্পের নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান তহবিল সংগ্রহকারী বা সুপার প্যাক রাইজ ফর আমেরিকার প্রধান নির্বাহী। দ্বিতীয় দফায় ট্রাম্প ক্ষমতা আসার পর সার্জিও গোরকে অত্যন্ত শক্তিশালী হোয়াইট হাউস প্রেসিডেন্সিয়াল পার্সোনেল অফিস বা পিপিও এর ডিরেক্টর করা হয়। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্বস্ত ও অনুগত কর্মকর্তাদের বাছাই এবং নিয়োগ দেওয়ার মূল কারিগর বা গেটকিপার ছিলেন এই গোর। 2025 সালের আগস্টে ট্রাম্প তাকে দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত এবং ভারতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেন। 2026 সালের জানুয়ারিতে তিনি নয়াদিল্লিতে আনুষ্ঠানিকভাবে দায়িত্বে যোগ দেন। সার্জিও গোর যেহেতু মার্কিন প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া অঞ্চলের বিশেষ দূত, সে কারণে এই অঞ্চলের 13টি দেশ তার আওতায়। দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান সফরে যাননি। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, সার্জিও গোর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যাচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে খবরটিতে বলা হয়েছে, এই সফরের প্রস্তুতি চলছে এবং জুলাইয়ের শেষ সপ্তাহে এই সফর অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা টাইমস অফ বাংলাদেশকে জানিয়েছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের 28শে জুলাই ঢাকায় ফিরে আসার কথা রয়েছে এবং সার্জিও গোরের কর্মসূচি তার সময়সূচির সাথে সমন্বয় করা হচ্ছে। সফরকালে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত গোর বাংলাদেশের নতুন সরকারের পররাষ্ট্র নীতির অগ্রাধিকারের বিষয়ে আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। গত 10 জুলাই থেকে 20 দিনের সফরে বাংলাদেশে বাইরে আছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির কাজে তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গিয়েছেন। সেখান থেকে তিনি ফিলিপাইনে, এরপর তার মালদ্বীপ সফরে যাওয়ার কথা রয়েছে। কূটনৈতিক একাধিক সূত্র বলছে, এমন একটি সময়ে সার্জিও গোর হঠাৎ করে বাংলাদেশ সফরে যাচ্ছেন যেটি এই সফরের তাৎপর্যকে বাড়িয়ে দিয়েছে। বর্তমান সময়ের আলোকে কূটনৈতিক সূত্রগুলো এক্ষেত্রে দুটো বিষয়কে তুলে ধরছেন। প্রথমত, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফর করেছেন মালয়েশিয়া ও চীনে। তারেক রহমানের চীন সফরে প্রেসিডেন্ট শি জিনপিং চীন, মিয়ানমার ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক করিডোরের প্রস্তাব দিয়েছেন। আবার বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা ও বেইজিং মংলা বন্দরের আধুনিকায়ন, তিস্তা নদী প্রকল্প, প্রতিরক্ষা সহযোগিতা এবং চট্টগ্রামে চীনের অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের উন্নয়ন সহ বেশ কয়েকটি কৌশলগত খাতে সহযোগিতার কথা বলা হয়েছে। কিন্তু ট্রাম্প প্রশাসন ক্ষমতায় আসার পর থেকে প্রকাশ্যে বাংলাদেশের সাথে চীন সম্পর্কের, বিশেষ করে সামরিক খাতের সম্পর্কের বিষয়ে সতর্ক করছে। বিশেষ করে চীনের পক্ষ থেকে যে অর্থনৈতিক করিডোরের কথা বলা হচ্ছে সেটি নিয়ে মার্কিন প্রশাসনের উদ্বেগ আছে। আবার সম্প্রতি তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফর করেছেন। সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছিলেন, তুরস্কের সহায়তায় বগুড়ায় সামরিক ড্রোন কারখানা স্থাপন করা হবে। যদিও মোহাম্মদ ইউনূসের আমলে একই স্থানে ড্রোন কারখানা স্থাপনের জন্য মার্কিন কালো তালিকাভুক্ত চীনা একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি হয়েছিল।
আবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কিছুদিন আগে রাশিয়া সফরে গিয়েছিলেন। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক ইস্যু নিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠক হয়েছে। টাইমস অফ বাংলাদেশের খবরে বলা হয়েছে, বিশেষ দূত সাধারণত নিয়মিত দ্বিপক্ষীয় আলোচনার জন্য কোনো দেশ সফরে যান না। তার পরিবর্তে সুনির্দিষ্ট কৌশলগত উদ্দেশ্য নিয়ে তিনি আসবেন। সেক্ষেত্রে সার্জিও গুরের প্রাথমিক লক্ষ্য হবে ঢাকার ক্রমবর্ধমান পররাষ্ট্রনীতির দৃষ্টিভঙ্গি সম্পর্কে পরিষ্কার ধারণা অর্জন করা। আর তিনি যেহেতু ট্রাম্পের খুব ঘনিষ্ঠ, তাই ট্রাম্প ও তার প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে বাংলাদেশ সফরে যাবেন। এই প্রেক্ষাপটে কূটনীতিকরা মনে করেন, ক্রমবর্ধমান জটিল আঞ্চলিক ও বৈশ্বিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের নতুন সরকারের মনোভাব সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে এবং ওয়াশিংটনের বার্তা পৌঁছে দিতে ট্রাম্পের বিশেষ দূতের এই সফর। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কূটনৈতিক বিশ্লেষকের বরাত দিয়ে টাইমস অফ বাংলাদেশ বলছে, বিশেষ দূতকে সুনির্দিষ্ট মিশন দিয়ে পাঠানো হয়। নিয়মিত দ্বিপক্ষীয় ইস্যুগুলো আলোচনার জন্য বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন আছেন এবং মার্কিন রাষ্ট্রদূত নিয়মিতই বিষয়গুলো নিয়ে সরকারি শীর্ষ মহলে আলোচনা করছেন। সেজন্য সার্জিও গুরের এই সফরে আলোচনায় বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বেশি প্রাধান্য পাবে। কূটনৈতিক সূত্রগুলো বলছে, ট্রাম্পের বিশেষ দূতের এই সফরে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক। বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী দায়িত্ব নেওয়ার পর সার্জিও গোর নিজের এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়েছিলেন। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আরেকটি দেশের কূটনৈতিক দায়িত্ব নেওয়ার অন্য দেশের রাষ্ট্রদূতকে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা জানাতে দেখা যায় না। 24-5 আগস্টের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে সবচেয়ে খারাপ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছিল। বিএনপি সরকার আসার পর সে সম্পর্ক উন্নতির কথা শোনা গেলেও এখনো যে খুব বেশি উন্নত হয়েছে এমনটা অনেকেই মনে করেন না। যদিও সবচেয়ে বেশি সময় ধরে বন্ধ থাকার পর ভারত বাংলাদেশিদের জন্য ভিসা চালু করেছে। আবার আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে ভারতের উদ্বেগ আছে। গত 2 বছর ধরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লিতে অবস্থান করা এবং তার প্রত্যর্পণ ইস্যুটি নিয়ে প্রায় 2 দেশের প্রতিনিধিদের সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে হয়। এর মধ্যে শেখ হাসিনা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, তিনি ডিসেম্বরের মধ্যে তার দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এই ঘোষণার পর বাংলাদেশ সরকারের শীর্ষ মহলের একাধিক ব্যক্তি প্রায় প্রতিদিনই ইস্যুটি নিয়ে কথা বলেন। কূটনৈতিক সূত্রগুলো বলছে, 24-5 আগস্টের পর থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মার্কিন প্রভাব বেড়েছে। বিষয়টি এখন ওপেন সিক্রেট। কিন্তু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে আমেরিকা ভারতকে নিজেদের কৌশলগত অংশীদার ও মিত্র বলেই মানে। আবার গোরের সাথে ভারত সরকারের শীর্ষ ব্যক্তিদের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সফরে গিয়ে সার্জিও গোর আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ভারত ও বাংলাদেশের সম্পর্কে টানাপোড়েন এবং অমীমাংসিত কিছু রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করবেন, এমন আভাস কূটনৈতিক সূত্রগুলো থেকে পাওয়া গেছে। বাংলাদেশ সরকার একটি সূত্র বলছে, নির্বাচনের আগে ভারতের পক্ষ থেকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলা হয়েছিল, কিন্তু তখন মার্কিন প্রশাসন অতটা জোর দিয়ে বিষয়টা তুলে ধরতে চায়নি। আবার গত বছরের মে থেকে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা দিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার। বর্তমান বিএনপি সরকারও সেই ধারা বজায় রেখেছে। কিন্তু সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উগ্রপন্থীরা মাথা চাড়া দিয়ে ওঠায় মার্কিন প্রশাসন এই অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ভিন্নভাবে ভাবছে। সে কারণে সার্জিও গুরের এই সফরে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির বার্তাও দিয়ে যেতে পারেন বলে মনে করছে কূটনৈতিক সূত্রগুলো। এখন এ পর্যন্ত, সবাই ভালো থাকুন। প্রতিদিনই রাজনৈতিক বক্তব্য বাংলাদেশে আছে। বাংলাদেশে দুই রকম রাজনৈতিক বক্তব্য। একটা হচ্ছে জুলাই, যদি বলি চেতনার ব্যবসা যারা করে, মানে জুলাই পরবর্তী 5 আগস্ট পরবর্তী যারা বাংলাদেশ শাসন করেছে, মব করেছে, তাদের ভিউটা অনেকটা এরকম যে শেখ হাসিনা না আসলে ভালো। হ্যাঁ, কেন জানি না, বুঝি না, আপনি কিনা জানতে চাই। আর হলো সরকারের দিক থেকে বলা হচ্ছে যে শেখ হাসিনা এমনি আসলে হবে না, উনি আত্মসমর্পণ করতে পারবেন না, তাকে বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাকে ভারতের ফেরত দিতে হবে। আমাদের হেডলাইনটা হচ্ছে, কেন বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনতে মরিয়া আন্দোলন
সেই বিষয়ে আমরা কথা বলতে চাই। আপনার কাছে কেন মনে হয় যে এক পক্ষ চাই না শেখ হাসিনা আসুক, আর আরেক পক্ষ বলছে আচ্ছা আসবে না, আসতে দেওয়া হবে না, এটা বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী আসতে হবে? কেন মনে হয় এই বিষয়টা, এবং শেখ হাসিনা আসতে চাওয়ার এই ঘটনাটার তাৎপর্য কি? জনাব শওকত আলী সাগর। আমি ঠিক আপনার শেষ জায়গাটা থেকে শুরু করি যে শেখ হাসিনার আসতে চাওয়াটার তাৎপর্য কি। একটা জিনিস খেয়াল করবেন যে 5ই আগস্টের পর একটি ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে, বা অনেকে এই জিনিসটি বলেছেন যে পৃথিবীর ইতিহাসে কেউ এইভাবে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়লে তার আর ফিরে আসার কোনো নজির নেই। এরকম একটি বক্তব্যকে এস্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে গত 2 বছর ধরে বিভিন্ন আওয়ামী লীগ বিরোধী, শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক মহল থেকে এবং আরো অন্যান্য জায়গা থেকে। শেখ হাসিনা যখন একটি আন্তর্জাতিক মিডিয়ায় সাক্ষাৎকার দিয়ে তিনি বললেন যে তিনি আসবেন কিংবা তিনি আসার আগ্রহটা প্রকাশ করলেন, এই আগ্রহ প্রকাশের মধ্য দিয়ে তাদের এই যে একটা ন্যারেটিভ যে যারা একবার ক্ষমতা ছেড়ে দেশ ছাড়ে তারা আর আসে না বা আসতে পারে না, সেই ন্যারেটিভটার মধ্যে একটা প্রচন্ড রকম ধাক্কা লেগেছে। সে ধাক্কাটা কিরকম, যে আমি যারা শেখ হাসিনার বিপক্ষে আছেন তারা শেখ হাসিনাকে যদি রেসিস্ট বলেন, ফ্যাসিস্ট বলেন কিংবা যেভাবেই বলেন না কেন, তিনি কথা বলছেন, ইন্টারন্যাশনাল মিডিয়াতে কথা বলছেন, ইন্টারন্যাশনাল মিডিয়া সেই বক্তব্যটাকে ক্যারি করছে, সারা দেশের মানুষের কাছে, সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, এবং তিনি তার বক্তব্যটাকে তিনি দেশে আসবেন। ফলে ওই যে তাদের যে ন্যারেটিভটা সেটা একটা ধাক্কা খায়, শুধু ধাক্কাই খায় না, একটা ফাটল ধরে একটা ভাঙচুরের মধ্যে পড়ে যায়। আর যখন সেই ন্যারেটিভটা ভাঙচুরের মধ্যে পড়ে যায়, দেখেন যারা 5ই আগস্টে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে, আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে ছিল, তাদের একটা সাহসের জায়গা, মনোবলের জায়গা হচ্ছে শেখ হাসিনা আর কখনো ফিরবে না বা আওয়ামী লীগ আর কখনো ফিরবে না। এটা কিন্তু ছিল তাদের মনোবল, এবং তারা নিজেদেরকে এই সাহসটা দেওয়ার জন্য, এই মানে নিজেদের একটা সাহসী জায়গায় দাঁড় করে রাখার জন্য এই কথাটা বারবার বলেছে। কিন্তু এখন যখন দেখা যাচ্ছে যে না, আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা বাড়ছে, আওয়ামী লীগের পপুলারিটি বাড়ছে, চতুর্দিকে মানুষ আওয়ামী লীগ নিয়ে কথা বলে, তখন হচ্ছে যে হ্যাঁ আওয়ামী লীগ আসবে কিন্তু শেখ হাসিনা আসবে না। আবার শেখ হাসিনা যখন বললেন যে না আমি আসবো, তখন আসলে ওই জায়গাটা আর থাকে না। ফলে এই অংশের মনোবল একটা প্রচন্ড ধাক্কা খায়, তাদের সাহসে একটা ধাক্কা খায়, আর তাদের যে একটা চিরায়ত ন্যারেটিভ যে একবার গেলে আর আসে না, সেটা ভেঙে যায়। ফলে এটি হচ্ছে একটা তাৎপর্য যে শেখ হাসিনা এই কথাটি বলে এই ন্যারেটিভটা ভেঙে দেওয়ার বা ফাটল ধরিয়ে দেওয়ার ক্ষেত্রে সফল হয়েছেন। এখন আপনি যে কথাটি বলছেন যে কেউ ওরা আমরা যদি 5ই আগস্টের পরে দেখি, বরাবর এমনকি আন্দোলনও হয়েছে না যে ভারতের শেখ হাসিনাকে ফেরত দাও, শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতে হবে। তো এই আন্দোলন, এখন শেখ হাসিনা যখন বলেন যে আসবো, তখন আবার তারা বলে যে না আসবে না, বা একটা বলার চেষ্টা করে যে না তিনি আসলে আসবেন না। তিনি আসবেন কি আসবেন না সেটা অনেক কিছুর উপর মানে ডিপেন্ড করে, সেটা অন্য আলোচনা। কিন্তু তিনি যখন বলছেন আসবেন, আমরা তার পাল্টা প্রতিক্রিয়াটা যখন দেখি যে না তাকে আসতে দেওয়া যাবে না, তাহলে আপনারা যারা তাকে আনতে চাইতেন, আপনারা যারা তার নামে তাকে বিচার করতে চাইতেন, তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিতে চাচ্ছেন, তিনি যখন বলছেন যে আমি আসব, আমার দলের বাকিদেরকে নিয়ে আত্মসমর্পণ করব, আমি বিচার, ট্রায়াল আমি ফেস করব, তখন আবার আপনাদের একটা মধ্যে একটা ভয় হয়ে গেল। তখন আপনি বললেন যে না আসা যাবে না, আসতে দেওয়া হবে না। সো জায়গাটা হচ্ছে ওই জায়গায় যে তিনি আসলে বা তিনি আসার এই আলোচনাটি যত বেশি আলোচিত হবে, যত বেশি উচ্চারিত হবে, অন্যান্য যে এক্সিস্টিং রাজনীতি আছে বাংলাদেশে, সেই রাজনীতিগুলো প্রবল ধাক্কা খায়, সেই রাজনীতিগুলো আর শক্তভাবে তাদের ভিত্তির উপর দাঁড়িয়ে থাকতে পারে না, নড়বড়ে হয়ে যায়। সেটি হচ্ছে একটা কারণ যে না শেখ হাসিনা আসবেন না বা আসতে দেওয়া হবে না, এই ন্যারেটিভটা বেশি করে প্রচার করার। একটু আপনি বলছিলেন যে শেখ হাসিনা আসবে কি আসবে না এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করবে। কি বিষয়ের উপর এটা ডিপেন্ড করতে পারে সাগর ভাই, যদি একটু আপনার ধারণাটা বুঝিয়ে বলতেন। না, প্রথমত হচ্ছে যে দেখেন, আমি যদি একেবারে ঠিক টেক্সচুয়াল মানে বইপত্রের ধারা ধরে আলোচনা করি, তাহলে সেটি হচ্ছে যে তিনি ভারতে আছেন, যেভাবে আছেন, তার সিকিউরিটির প্রশ্ন আছে, তার কারণ আপনি ইভেন কি ইন্টারন্যাশনাল যে আইন, সেই আইনেও আমরা ধরে নিলাম যে বাংলাদেশ সরকার ভারতের কাছে তাকে ফেরত চাইলো, ভারত তাকে ফেরত দিবে। এই যে ফেরত দেওয়া, আমরা মানে একদম টেক্সচুয়াল আলোচনা যাচ্ছি,
সেই জায়গায় কিন্তু যে ইন্টারন্যাশনাল ল, সেই জায়গাটা হচ্ছে যে তাকে এনশিওর করতে হবে যে তার যে ট্রায়ালটা হবে সেই ট্রায়ালটা মানে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা জুডিশিয়াল প্রসেসের ভিতর দিয়ে সেই ট্রায়ালটা হতে হবে। তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে যে হোস্ট কান্ট্রি আছে তাকে। এখন অন্য বাকি আলোচনায় যাবার আগে আমি যদি ঠিক এই দুটো জায়গায় প্রথমটা থাকি, যেই প্রক্রিয়ায় শেখ হাসিনার বিচার হয়েছে, যে প্রক্রিয়ায় তাকে দণ্ড দেওয়া হয়েছে, সেটি কিন্তু আপনার ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন থেকে শুরু করে আন্তর্জাতিক যত বডিগুলো আছে প্রত্যেকেই এই বিচার প্রক্রিয়া, এমনকি আদালত তার ব্যাপারে তাদের যে রিজার্ভেশন আছে, তাদের যে কি বলে এটাকে, তাদের যে আপত্তি আছে, তারা যেটিকে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মনে করেন না, ফলে তারা কিন্তু সেটি প্রকাশ করেছে, সেটি লুকোচপানে একদম বিবৃতি দিয়ে তারা প্রকাশ করেছে। ফলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনি যদি ধরেন যে শেখ হাসিনা অপরাধী, কাজে বন্দি প্রত্যার্পণ হিসাবে আপনি তাকে নিয়ে আসবেন, সেখানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যেই ক্রাইটেরিয়া আছে সেটা ফুলফিল করে না, এবং সেটা ফুলফিল করে না বলেই শেখ হাসিনাকে ঠিক বন্দি হিসাবে ফেরত পাঠানো যাবে না, পাঠানো যাচ্ছে না। এমনকি আমরা যদি দ্বিতীয়টাতে থাকি, তার সিকিউরিটি, সেই জায়গাটাও এই সরকার সেটা এনশিওর করতে পারবে না বা পারছে না। ফলে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের ওই জায়গাটা তিনি আটকে যাবেন। কাজেই বন্দি বিনিময়ে বলেন আর যে সরকার চাবে ভারত দিয়ে দেবে, সেটা আর হচ্ছে না, কারণ বাংলাদেশ সেই শর্তটাই পূরণ করতে পারছে না। দ্বিতীয়ত, যেহেতু ভারতে আছেন, ভারতের দিক থেকেও কিন্তু এই বিষয়টা দেখবার বিষয় আছে যে তার সেফটি, তার বাকি সবকিছু। ভারতও এই কথাটা বারবারই বলছে, দুদিন আগেও কিন্তু বলছেন যে একটা আইনি প্রক্রিয়ার ব্যাপার। সো এগুলো হচ্ছে একটা টেক্সচুয়াল ব্যাপার। সো এই টেক্সচুয়াল ব্যাপারের ক্ষেত্রে অনেকগুলো ফর্মালিটিস মেনটেন করার ব্যাপার আছে, কিন্তু রাজনৈতিক প্রত্যাবর্তন সেগুলো কিন্তু সবসময় টেক্সচুয়াল নিয়ম কানুন, বইপত্রের নিয়ম কানুন মেনে চলে না। এখন যদি এমন কোনো পরিবেশ তৈরি হয়, এমন কোনো যে পরিস্থিতি তৈরি হয় যে কোনো কিছুই থাকলো না, সবকিছুর বাইরে তখন শেখ হাসিনাই প্রধান হয়ে উঠলেন, তখন তো তার জন্য আশাটার ক্ষেত্রে আর বই পুস্তকও দেখতে হয় না, মানে আইন কানুনও দেখতে হয় না, কোথায় কি আছে সেগুলোও দেখতে হয় না। এখন বাংলাদেশের পরিস্থিতি তো, বাংলাদেশ বলি কেন, পুরো গ্লোবাল সিচুয়েশন প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। ডিসেম্বর মানে আগামী 4-5 মাসে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোন দিকে যাবে আমরা তো জানি না। আজকে আমি যদি আজকেরই বিবিএস এর ব্যুরো অফ বাংলাদেশ স্ট্যাটিস্টিক্স ব্যুরোর যে একটা ইকোনমির উপর তারা যে জিডিপির উপর যে একটা রিপোর্ট তারা প্রকাশ করেছে, 2.26 অর সামথিং লাইক দ্যাট হচ্ছে জিডিপি। তার মানে গত 2 বছর ধরে কিন্তু ইকোনমিটা, আপনি বাংলাদেশের ইকোনমিটা ছোট হতে 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 মানে ইভেন যেখানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো তারা বলছিল যে হ্যাঁ মোর অর লেস 3%, 3+% গ্রোথটা হবে, সেখানে তারও নিচে 2 পয়েন্ট সামথিং এ চলে আসছে। তার মানে কিন্তু ইকোনমিটা খুবই একটা খারাপ অবস্থা এখন একটা দেশের। এবং সেখানে আপনি দেখেন যে শিল্প খাতের ব্যাপারে আশঙ্কা প্রকাশ করা আছে। আবার আপনি যদি জিডিপির কম্পোনেন্ট গুলো বিশ্লেষণ করেন, সেখানে দেখবেন যে এগ্রিকালচারাল সেক্টরটা খুব নেগেটিভ। এখন কৃষি যদি নেগেটিভ হয়, তার মানে কি সামনে আপনার খাদ্য সংকটের আশঙ্কা আছে। ইন্ডাস্ট্রি যখন নেগেটিভ, তখন আপনার আনএমপ্লয়মেন্ট, বেকারত্ব বাড়ে। এখন দেশে বেকারত্ব তো এমনিতে আছে, আরো যদি বাড়ে, খাদ্য সংকট যদি দেখা দেয়, তাহলে আপনি রাজনীতি থাকে কোথায়, সমাজনীতি থাকে কোথায়? তখন তো আপনি মানুষ বাঁচানো নিয়ে তো একটা প্রশ্ন হয়ে ওঠে। এবং যখন ওই সংকট দেখা দেয়, তখন তো আপনি কে আসলো, কাকে আপনি ঠেকাবেন, সেই চিন্তা আপনি কখন করবেন? তখন তো আপনার নিজের পায়ের নিচে মাটি থাকে না। সো সামনের পরিবেশগুলো কি হবে, কোন দিকে যাবে, সেগুলো কিন্তু এত আগে থেকে খুব জোর দিয়ে বলা মুশকিল। আর এই কারণে আমি মনে করি যে শেখ হাসিনা যখন বলেন যে আমি আসবো, এটা কিনা আমরা নানা রকম ট্রল করতে পারি, দ্যাটস ট্রু, কিন্তু দেশের যে আর্থসামাজিক যে ইকোনমিক সিচুয়েশনটা, আমরা সেদিকে যখন মনোযোগ না দেই, তখন কিন্তু মানে এই বক্তব্যগুলো আর খুব বেশি যে ধোপে টিকে থাকে না। কারণ আপনার তো সামনের সংকট, সেই সংকট আপনি মোকাবেলা করতে হবে। সেই সংকট মোকাবেলা না করতে পারলে তো আপনার পুরো পরিবেশ পরিস্থিতি আপনার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার একটা আশঙ্কা দেখা দেয়। স্যার ভাই, এই প্রসঙ্গে আমি আরেকটা শুধু সম্পূরক প্রশ্ন করবো। ধরেন আমরা এজ এ জার্নালিস্ট, আমার শেখ হাসিনার পক্ষে হওয়ারও সুযোগ নেই, বিপক্ষে হওয়ারও সুযোগ নেই, কিন্তু আমি যদি সমালোচকের দৃষ্টিতে বলি, একজন ক্রিটিকের দৃষ্টিতে, শেখ হাসিনা যে ঘোষণা দিলেন তিনি আসলে তার নেতাকর্মী সবাই সহ আসবেন, এইটার আসলে বাস্তবতা কতটুকু? বাস্তবতার সঙ্গে এখন পর্যন্ত এটা যাচ্ছে না বলেই মনে হয়। আপনার কি ধারণা?
না, আমি তো এই আলোচনাটা এতক্ষণ করলাম যে আপনি যদি টেক্সচুয়াল দিক থেকে বিচার করেন, টেক্সচুয়ালে অনেকগুলো কন্ডিশন আছে, যেই কন্ডিশন গুলো ফুলফিল করতে, এমনকি বাংলাদেশ সরকারও যদি তাকে নিয়ে আসতে চায়, ভারত যদি রাজিও হয় তাকে আমি ফেরত দিব, সেই ক্ষেত্রে অনেকগুলো শর্ত পূরণ করার ব্যাপার থাকে। তার প্রথম শর্তটাই তো হচ্ছে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল একটা জুডিশিয়াল প্রসেস, যেটা বাংলাদেশ সরকার করতে পারে না। ফলে ওইখানেই কিন্তু ওই প্রসেসে আটকে যায়। ফলে তার আসার ব্যাপারটি ওইটা ভাবার কোনো কারণ নাই যে সরকারি প্রক্রিয়ার মধ্যে আসবে। এখন অন্য প্রক্রিয়া কি হবে সেটি তো এত আগাম বলা যায় না। সেটি কিন্তু আগাম বলা যায় না। একটা দেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি কখন কিভাবে পাল্টে যায়, তার মাথায় কি আছে, সরকারের মাথায় কি আছে আমরা জানি না। বা সরকারের সঙ্গেও কোথাও কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা, বা বাইরে কোথাও কোনো আলাপ আলোচনা হচ্ছে কিনা আমরা কিন্তু এগুলো জানি না। ফলে এটিকে যে হ্যাঁ তিনি আসবেনই, এটা বলা হচ্ছে যেমন একটা মানে একটু চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়, আবার তিনি আসতে পারবেন না সেটিও কিন্তু একটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। কারণ মাঝখানে অনেকগুলো শর্ত, অনেকগুলো কন্ডিশনালিটিস এবং অনেকগুলো বিষয় সেখানে জড়িত। এবং সবচেয়ে বড় বিষয় যে সামনের রাজনৈতিক পরিস্থিতিটা কতটা পাল্টাবে, কত দ্রুত পাল্টাবে সেটাও কিন্তু মাথায় রাখা দরকার। আজকেই তো আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ে তাদের সঙ্গে যারা আন্দোলন করেছেন তাদেরকে নিয়ে, রাজনৈতিক নেতাদেরকে নিয়ে তিনি বৈঠক করেছেন। অনেকদিন পর কিন্তু এই বৈঠকটা হচ্ছে। হঠাৎ করে এই বৈঠকটার প্রয়োজন হলো কেন? তার মানে কি সরকার কোথাও মনে করছে যে তার কোথাও একটা চ্যালেঞ্জ আছে? কোথাও কি মনে হচ্ছে যে তিনি একা রাজনৈতিক পরিস্থিতিটা সামলাতে পারবেন না, সেই কারণে তাদেরকে আবার সঙ্গে লাগবে? আমরা তো গত ২ বছর ধরে দেখেছি যে যখনই নিজেদের মধ্যে কোনো সংকট দেখা দেয়, নিজেদের মধ্যে বিরোধটা প্রকট হয়ে ওঠে, তখনই ডক্টর ইউনূসও করতেন যে হাসিনা আসছে বলে আবার সবাইকে এক জায়গায় নিয়ে আসতেন। তারেক রহমান এখন আবার তিনি প্রকাশ্যে বলেননি হাসিনা আসছে, কিন্তু সবাইকে নিয়ে যখন বৈঠক করেন তখন কিন্তু আমরা যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করে আমাদের মনে এই প্রশ্নটা উঠে যে তাহলে তার মনেও কি মানে শেখ হাসিনার ফেরার ঘোষণাটা নিয়ে কোন ধরনের আহ দুশ্চিন্তা তৈরি হয়েছে? শুনতে পাচ্ছি না। জি সাগর ভাই, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। তবে আমি এবার একটু ভিন্ন টপিকে যাই। জুলাই চেতনা ব্যবসা, এটা বাংলাদেশে খুব পরিচিত একটা ব্যাপার। এবং জুলাইয়ের পরে মানে আমরা সবসময় তো বলি যে ৫ আগস্টের অভ্যুত্থানে সাধারণ মানুষ সরল মনে অংশগ্রহণ করেছিল, এটা একেবারেই সত্য। কিন্তু এরপরে ৫ আগস্টের পরে যা দেখা গেছে, আমি গতকাল কেউ দেখলাম স্বরাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে জুলাই চেতনা ব্যবসা দিয়ে বেশি দিন রাজনীতি করা যাবে না। হ্যাঁ, কিন্তু তারপর থেমে থাকছি না। আজকে আমি আবার সহ এনসিপির নেতা ধরা পড়েছে, মানে জুলাই চেতনার ব্যবসা দিয়ে তারা সবই করেছে। নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা, হোটেল ভাড়া করে মাস্তি করা, তারপরে টাকা পয়সা কে কত কাজ আমরা বিস্তর আলোচনা করেছি। এই চেতনা ব্যবসা কবে থামবে? এই চেতনা ব্যবসা চলতেই থাকবে? দেখুন, এটা খুবই একটা মানে কি বলবো যে এই প্রশ্নের উত্তর পাওয়াটা একটু কঠিন। কারণ রাজনৈতিক যে চরিত্র এখন, আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেই যে স্বরাষ্ট্রমন্ত্রী একেবারে খোলামেলা এই জুলাই চেতনা ব্যবসা এই শব্দটি তিনি ব্যবহার করেছেন। এবং তিনি যথার্থই ব্যবহার করেছেন। কিন্তু এটি যে কখন থামবে সেটি কিন্তু নির্ভর করবে এই সরকার, এই যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সরকার, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি নিজে যত বেশি, যত দ্রুত আইনের শাসন নিশ্চিত করতে পারবেন। দেখেন এখন কি হচ্ছে, আমরা তো গতকালকেই তো মানে এই ঢাকার পত্রিকায় একটা নিউজ প্রকাশিত হয়েছে যে পটুয়াখালীর একটা জায়গা যেখানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিএনপির কেন্দ্রীয় নেতা আলতাফ হোসেন চৌধুরী, তিনি এমপি, তার ভাইয়ের নেতৃত্বে একজন আওয়ামী লীগ নেতার বাড়ি, তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন, তার বাড়ি এক্সকাভেটর দিয়ে সেটাকে একদম ঘুরিয়ে দেওয়া হয়েছে। এখন এই যে ঘুরিয়ে দেওয়া হয়েছে, তারপরে আমি কিন্তু আজকেও খোঁজ করছিলাম যে কারো বিরুদ্ধে মামলা হয়েছে কিনা, কেউ গ্রেফতার হয়েছে কিনা, হয়নি। কিন্তু এই পরিস্থিতিগুলো যতদিন চলতে থাকবে, সরকারের লোকজন সেখানে কিন্তু হামলা করেছে। বিএনপি পত্রিকার ভাষ্য অনুসারে সমকালে একটা বিশাল রিপোর্ট ছাপা হয়েছে, প্রথম আলোতে রিপোর্ট ছাপা হয়েছে, আর অন্যান্য পত্রিকায় রিপোর্ট ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বিএনপি নেতা কর্মীরা সেখানে হামলা করেছে এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর ভাই শাহিন চৌধুরীর নির্দেশে সেই হামলাটা হয়েছে, এবং স্পষ্ট করে পত্রিকায় এগুলো লেখা হয়েছে। এখন সরকার যদি এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তখন হয় কি যে বাকি যারা
এটা তো সরকার না, তাদের সরকারি দল বিএনপি, ছাত্র দল, জাতীয়তাবাদী যুব দল, তারা তাদের একটা সাইনবোর্ড আছে গভর্নমেন্ট তারা, কিন্তু বাকি যারা তারা কি করবে, তাদের সাইনবোর্ড হচ্ছে জুলাই। তখন তারাও এই ধরনের অপকর্ম, ক্রিমিনাল অফেন্স, ফৌজদারি অপরাধগুলো করতে থাকে এবং সামনে দাঁড় করে দেয় যে জুলাই। আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কোথাও কারো প্রমোশন হচ্ছে, আপনি তাকে দেখতে পারেন না, আপনি আস্তে করে বলে দিলেন যে সে জুলাই বিরোধী ছিল। কোথাও একটা ফেসবুকে পোস্ট করে দিলেন, কোন একটা পত্রিকায় নিউজ করে দিলেন, তাহলে তার চাকরি নিয়ে এখন টানাটানি, তার প্রমোশন নিয়ে টানাটানি। মানে এই তো হচ্ছে না, আপনি কাউকে জাস্ট একটা ট্যাগ করে দিলেন যে সে দোষর, সে এই, সে সেই, বাস। এখন এইটা যতক্ষণ পর্যন্ত একটি মানে এর বিনিময়ে লাভ পাওয়ার, মুনাফা করার সুযোগটা থাকবে এবং সরকার যতক্ষণ না পর্যন্ত আইনের শাসন বাস্তবায়নের মাধ্যমে এই মুনাফার পথগুলো বন্ধ করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ব্যবসাটা চলতেই থাকবে। কারণ এটা একটা লাভ, বিনা পুঁজির একটা লাভজনক ব্যবসা। অত সহজে কেন থামবে আপনি বলেন? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বললে কি থেমে যাবে? থামবে? বললে থামবে না। তাকে এটা থামানোর ব্যবস্থা নিতে হবে। জুলাই চেতনা এক ফর্ম, এই আমরা আরেকটা ফর্ম দেখেছি, সেটা হলো তৌহিদি জনতা, তৌহিদি ছাত্র জনতা। গতকালকেও এই তৌহিদি জনতা যশোরে ওপেন ফিল্ডে ফুটবল খেলা দেখেন, ফাইনাল ছিল গতকালকে, যে আপনি জানেন ওয়ার্ল্ড কাপের, সেই ফাইনাল খেলা দেখেন বন্ধ করে দিয়েছে। ইউনুস সামাল যাওয়ার পরে আমাদের ধারণা ছিল এই তৌহিদি জনতা, নুরাল পাগলার মাজার পুড়িয়ে, নুরাল পাগলার মরদেহ পুড়িয়ে দিব, তারা হয়তো একটু স্থিমিত হবে, কিন্তু আমরা দেখতে পেলাম যে এখনো সেই তৌহিদি জনতা আছে। এবং আমি ভিডিওতে দেখলাম তারা বলছে যে এই অপকর্ম, অন্যায় কর্ম, এরকম দুষ্টতা, ফুটবল খেলা দেখার মতন খারাপ কাজ, এগুলা হতে দেওয়া যাবে না এখানে। হ্যাঁ, তাই কি ওই জুলাই চেতনা ব্যবসার মতো চলতেই থাকবে? না, সেই তো একই বিষয় যে আপনি যতক্ষণ পর্যন্ত না সরকার, যতক্ষণ পর্যন্ত না রাষ্ট্র মানে আইনের শাসন, আইনের প্রয়োগটাকে গ্যারান্টিড করবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এগুলো চলতে থাকবে। আর এই যে তৌহিদি জনতা বলেন বা যারা জুলাই চেতনা বলেন, এটা কিন্তু একটা রাজনৈতিক একটা প্যাটার্ন। আপনি সেই জুলাইয়ের রাজনীতিটা কি? আপনি জুলাই সেই সময় ছাত্রদের যে আন্দোলনটা ছিল, ছাত্রদের আন্দোলনে তারা বলেছিল যে তারা কোটা বিরোধী, তারা আন্দোলনটা করছে, তারা বৈষম্য বিরোধীও আন্দোলনটা করছে। কিন্তু তারপরে কিন্তু ঠিক কোটা বিরোধী, বৈষম্য বিরোধী এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে কিন্তু থাকেনি। আমরা 5ই আগস্টের পর দেখেছি যে এটা পুরোপুরি 71কে চ্যালেঞ্জ করার, মুক্তিযুদ্ধকে চ্যালেঞ্জ করার এবং মুক্তিযুদ্ধের বিপক্ষে দাঁড়ানোর একটি স্পিরিট নিয়ে এটা আবির্ভূত হয়েছে। ফলে আপনি যখন জুলাই চেতনা বলেন, আমরা গত 2 বছরের যদি কার্যকলাপ, তাদের মানে বক্তব্য, কর্মকাণ্ড পর্যালোচনা করি, আমরা কিন্তু খুব সহজে একটা কনক্লুশনে পৌঁছতে পারি যে আসলে জুলাই চেতনাটা মানেই হচ্ছে 71কে থামিয়ে দেওয়ার, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার, মুক্তিযুদ্ধকে অসম্মান করার একটি চেতনা। ফলে ওই চেতনায় বলিয়ান তৌহিদি জনতা বলেন আর অন্য জনতা বলেন আর কালেমার পতাকা বলেন, তারা সক্রিয় থাকবে। কিন্তু এই জায়গাটা আমি আবারও বলি যে সরকার যে ক্ষমতায় আছে, তার দায়িত্ব আসলে আইনের শাসন নিশ্চিত করা, আইন প্রয়োগ করা। সেটা যদি না হয়, তাহলে এই জুলাইয়ের নামেই হোক আর অন্য নামেই হোক, এই অপকর্মগুলো কিন্তু চলতেই থাকবে। আবারও একটু আওয়ামী লীগ সঙ্গে যাই। আওয়ামী লীগের সামনে স্থানীয় সরকার নির্বাচন, এবং স্থানীয় সরকার নির্বাচন যেন আওয়ামী লীগ যারা করতো তারা যেন অংশ নিতে না পারে, এই জন্য জামাতের ইলেকশন কমিশনের দৌড়াদৌড়ি, ছোটাছুটি দেখেছি আমরা। নির্বাচন দলীয় নির্বাচন নয়, তারপরেও সেখানে খুঁজে খুঁজে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না সেই খোঁজ নেওয়া হচ্ছে। এইটা কি সম্ভব হবে কিনা, এবং সেক্ষেত্রে স্থানীয় সরকার নির্বাচনটা আসলে গ্রহণযোগ্য হবে কিনা? এখন আপনি জাতীয় সংসদ নির্বাচনেই তো আওয়ামী লীগকে বাইরে রেখে আপনি নির্বাচনটা করেছেন, মানে বর্তমান সরকার নির্বাচনটা করেছে, কিন্তু সেটি দলীয় নির্বাচন। স্থানীয় সরকার নির্বাচন একটি নির্দলীয় নির্বাচন, সেখানে কোনো দলীয় প্রতীক থাকবে না এবার বলা হয়েছে। তাহলে সেখানে যে কোনো নাগরিক, নো ম্যাটার হোয়াট, তিনি একসময় কি রাজনৈতিক দল করতেন, কারণ তিনি তো সেখানে আওয়ামী লীগের পদের পরিচয় দিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন না। তিনি ওই এলাকার একজন বাসিন্দা হিসাবে একজন প্রার্থী হওয়ার জন্য যেই সব ক্রাইটেরিয়া ইলেকশন কমিশন ঠিক করে দিবে, সেই সব ক্রাইটেরিয়া যদি ফুলফিল করে, তাহলে তাকে কেন নির্বাচন করতে দেওয়া হবে না? জামাত ইসলামী যে কাজটি করছে, সেটি আমি তো মনে করি খুবই গর্হিত একটা কাজ করছে, খুবই অন্যায় কাজ করছে, এবং সেটি আসলে একেবারেই গণতন্ত্র বিরোধী তো বটে, এমনকি যে একটা মানুষের যে সাংবিধানিক মৌলিক অধিকার, তার বিরুদ্ধে জামাত ইসলামের এই তৎপরতা।
কারণ এটা স্পষ্ট আছে যে যদি ইলেকশন কমিশন কর্তৃক নির্ধারিত যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়ায় যদি আপনি উত্তীর্ণ হন, সেই যোগ্যতা যদি আপনার থাকে, আপনি ইলেকশন করতে পারেন। কারণ এটা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন, এটা কোনো না। হ্যাঁ, আবার কেউ কেউ হয়তো বলবে যে যাদের বিরুদ্ধে মামলা আছে, মামলা থাকলেও কিন্তু ইলেকশন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। আইনটা হচ্ছে যে আপনার কমপক্ষে ন্যূনতম 2 বছরের জন্য যদি আপনার দণ্ড হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্রার্থী হতে পারবেন না। কিন্তু যাদের কোনো দণ্ড হয়নি, মামলা থাকলেও কিন্তু তারা প্রার্থী হতে পারে। কাজেই আমি মনে করি যে স্থানীয় সরকার নির্বাচনে সরকারের উচিত হবে জামাতের এই ফাঁদে পা না দিয়ে বা জামাতের এইসব অপতৎপরতার ফাঁদে পা না দিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা, এবং সেখানে প্রত্যেকটা মানুষ নো ম্যাটার হোয়াট, এটা যেহেতু দলীয় নির্বাচন না, যারা চাইবে, যারা ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবে, প্রত্যেককেই নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া উচিত, এবং তারা যাতে অবাধে ক্যাম্পেইন পরিচালনা করতে পারে, মানুষের কাছে গিয়ে ভোট চাইতে পারে এবং মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এই বিষয়টা নিশ্চিত করা দরকার। সবাই সবশেষ সমাজের সচেতন নাগরিক হিসেবে একজনের যেটা বক্তব্যের একটি প্রতিক্রিয়া আপনার কাছে চাই। আমাদের শ্রদ্ধাভাজন মন্ত্রী, আমরা পলিটিক্যাল নিউজ যখন করেছি বহুবার, ইকবাল হাসান মাহমুদ টুকুর মুখোমুখি হয়েছি, এমনিতেও উনি বলেছেন সমাজের সবচেয়ে নিকৃষ্ট লোকটি আওয়ামী লীগ করে। আর আজকে বলেছেন যে বাংলাদেশের গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ডক্টর ইউনূসের একটা বড় ভূমিকা আছে। আপনার কি মনে হয়? দেখেন, ওনার প্রথম বক্তব্যটুকু নিয়ে কথা বলাটা খুব আমার রুচিতে পাচ্ছে, কারণ তিনি সরকারের মন্ত্রী, তিনি শপথ গ্রহণ করেছেন সংবিধান অনুসারে রাগ, অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে তিনি কোনো কাজ করবেন না। এখন তিনি যখন একটি জনগোষ্ঠীকে এরকম অশ্লীল অভিধায় অভিষিক্ত করেন, আমরা যদিও জানি যে তার নিজের পারিবারিক আত্মীয়তা আছে মানে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে, ফলে সেটি অন্য প্রসঙ্গ যে তিনি তার মানে যাদের সঙ্গে আত্মীয়তা তাদেরকেও তিনি ঠিক একই রকম ভাবেন কিনা, তাদের সঙ্গে তিনি উঠা বসা করেন কিনা, বা ভবিষ্যতে আর উঠা বসা করবেন না, বা যেভাবে তার আত্মীয়তা হয়েছে সেই আত্মীয়তা ছিন্ন করবেন কিনা, এই প্রশ্নগুলো আমরা করতে পারি, কিন্তু আমরা করতে চাই না। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে বিভিন্ন সময়ে আমরা যদি সেই শাহ মুয়াজ্জেম থেকে শুরু করে জেনারেল এরশাদের সময়, এমনকি আওয়ামী লীগের শাসনামলের সময় যদি ধরি, কোনো মন্ত্রী আর এই সময় এসে আমাদের রাজনীতির মাঠে কিছু ভার শ্রেণীর পলিটিশিয়ান থাকেন, তারা রাজনীতিতে অশ্লীলতা আমদানি করেন, অশ্লীল শব্দ প্রয়োগ করে, তারা এমন কিছু কথাবার্তা বলেন যেগুলো আসলে সভ্য সমাজে বসে আলাপ করা যায় না। ফলে টুকু সাহেব ঠিক হয়তোবা বিএনপির ক্যাবিনেটে তিনি নিজেকে হয়তো ঠিক সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে চান, এবং তিনি হয়তো সেইভাবেই নিজেকে প্রতিষ্ঠিত করতে চান। এর বাইরে আরো একটা ব্যাপার থাকতে পারে, আমরা জানি না। অনেক সময় দেখা যায় যে দলের ভেতর যখন কোনো অবস্থান একটু নড়বড়ে হয়ে যায়, তখন তারা প্রতিপক্ষকে কিছু এই ধরনের অশ্লীল আক্রমণ কিংবা খিস থেকে করে অন্যভাবে কিছু মানুষকে উজ্জীবিত করে নিজেকে একটা আলোচনায় রাখতে চান। টুকু সাহেবের সেরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা আমরা জানি না, হু নোস, বাট তিনি ভালো জানেন। কিন্তু রাজনীতিতে এই ধরনের মানে এই যে বক্তব্যগুলো বিভিন্ন সময় ছিল, ভার শ্রেণীর পলিটিশিয়ান সবসময় ছিল, তিনি হয়তো নিজেকে সে জায়গায় নতুন করে উপস্থাপন করলেন। থ্যাংক ইউ ভেরি মাচ। যে কথাটা বলছেন গ্রামীণ অবকাঠামো, ডক্টর ইউনূস তো সারা বছর দেশের বাইরে থেকেছেন, দেশের জন্য, গ্রামের জন্য, মানুষের জন্য তিনি কি করেছেন সেটা নিয়ে আসলে আমার আর বলার কিছু নেই, কারণ ওটা মানুষ জানে। ওনার তো দুর্যোগ বা কোন রকম কোন আপদ বিপদে বাংলাদেশের মানুষের পাশে উনি বা গ্রামীণ ব্যাংক দাঁড়িয়েছে, আমরা আমাদের জীবন দশায় দুঃখ নেই। আর এক ওই কারবার করা ছাড়া গ্রামে ওই গ্রামীণ ব্যাংকের একটা অফিস হয়েছে আর সুদের কারবার হয়েছে, এছাড়া কোন গ্রামে একটা টিউবওয়েলও উনি বসিয়েছেন আমার চোখ অন্তত পড়ে। বরং তিনি যে 2 বছর দায়িত্বে ছিলেন, সে 2 বছর তিনি তার ব্যবসা বাণিজ্য, নিজের ট্যাক্স মওকুফ করে নেওয়া, নিজের স্বার্থ সংশ্লিষ্ট প্রায় সবকিছু তিনি 2 বছর করে নিয়েছেন।